এভরিওয়ান, আজকে আপনাদের সাথে কথা বলবো ইনফিনিক্সের সদ্য লঞ্চ হওয়া নোট 12 নিয়ে। এই ফোনটির 128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 18,299 টাকা। আর এতেই ইনফিনিক্স আমাদেরকে প্রোভাইড করছে অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে মিডিয়াটেক হিলিও G88 এর মতো চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে একটা ফোনের স্পেক্স যতই বেটার হোক না কেন, ফোনটি ভালো না মন্দ সেটা নির্ভর করে থাকে রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটার উপরে। সো এই টাকার মধ্যে ইনফিনিক্স নোট 12 আসলে কতটা পারফরমেন্স করতে পারছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। এবারে আমরা ফোনটির আনবক্সিং দেখাতে পারছি না, কারণ ইনফিনিক্স বাংলাদেশ আমাদের হাতে শুধুমাত্র এই ফোনটিকে ধরিয়ে দিয়েছে। তবে তারা বলেছে যে অন্যান্য সকল কম্পোনেন্টের সাথে বক্সে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে। ফোনটির ডিজাইন অ্যান্ড লুকস আমার কাছে বেশ ইউনিক লেগেছে। মানে এই বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে ডিজাইনের দিক থেকে এই ফোনটা নিঃসন্দেহে এগিয়ে থাকবে। রিয়ার পার্টে থাকা এর ক্যামেরা বাম্পটা সময়ের সাথে একটা ট্রেন্ড বলা যায়। তবে ক্যামেরা বাম্পের পাশে যে অংশটুকু দেওয়া হয়েছে এখানে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু খুব সহজে আঙ্গুলের চাপ পড়ে। তবে নিচের অংশটুকুতে ম্যাট ফিনিশ থাকায় এখানে কিন্তু আঙ্গুলের চাপ একদমই বসে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ইদানিং যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে ম্যাক্সিমামে আইফোনের অনুকরণে আসলে রিয়ার পার্টটা ফ্ল্যাট করছে এবং সাইড ফ্রেমটা ফ্ল্যাট করছে, যার ফলে এটা কিন্তু দেখতে ভালো লাগছে এবং হাতে নিয়েও ভালো কিন্তু একটা ফিল পাওয়া যাচ্ছে। এই ফোনের রিয়ার পার্টও কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট করা এবং সাইড ফ্রেমটুকুও কিন্তু ফ্ল্যাট করা, যার ফলে কিন্তু ফোনটা দেখতেও যেমন ভালো লাগছে, হাতে নিয়েও ভালো একটা কিন্তু গ্রিপ পাচ্ছিলাম। যদি ফোনটার সামনের দিকে চলে আসি তাহলে এখানে দেওয়া হয়েছে ইউ শেপ নচ যুক্ত একটা ডিসপ্লে। তো এইটা নিয়ে আমার সবচেয়ে বড় কমপ্লেন, কারণ এই 2022-এ এসে আমরা কখনো ভাবিনি যে 18,000 টাকা প্রাইস রেঞ্জের উপরে কোনো স্মার্টফোন থেকে আমরা এই ইউ শেপ নচ দেখতে পাবো। ফোনটির সিন, সাইড বেজেল এবং লোয়ার সিনটি খুবই ন্যারো করা হয়েছে, যেটা এই বাজারের স্মার্টফোনগুলোতে আমরা খুব একটা দেখতে পাই না। এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটির উপরের দিকটা একদমই প্লেন রাখা হয়েছে। এই বাজারের স্মার্টফোন থেকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। নিচের দিকে থাকছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে এতে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে এবং এর স্পিকারের কোয়ালিটিটাও বেশ ভালো। যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বেসটাও যথেষ্ট ভালো ছিল। তবে ভলিউম একটা জিনিস খেয়াল করে দেখলাম, 80%-এর বেশি চলে গেলে ডিস্টরশন পাওয়া যায়। এক্ষেত্রে 80%-এ রাখলে ভালো একটা আউটপুট পাওয়া যাবে। ফোনটির ডান পাশে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম রকার। আর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল সুপার ফাস্ট, টাচ লাগা মাত্রই আনলক হয়ে যাচ্ছিল। তবে এখানে একটা জিনিস উল্লেখ করার মতো যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একদম বোর্ডের সাথে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার ফলে অনেক সময় বুঝতে পারছিলাম যে আসলে কোথায় আঙ্গুলের টাচ পড়ছে। আর একটা জিনিস হচ্ছে এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম রকার দুটোই কিন্তু বেশ নিচুতে দেওয়া হয়েছে। এটা আর একটু উঁচুতে রাখলে হয়তো বা বেটার একটা ফিল পাওয়া যেত। আর ফোনটির বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যাতে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটি বেশ স্লিম এবং ওজনে খুব একটা বেশি নয়, বিশেষ করে এর ওয়াইড ডিস্ট্রিবিউশন খুবই পারফেক্টলি করা হয়েছে, যার ফলে ফোনটি হাতে নিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যাচ্ছিল। তবে বড় ডিভাইস হওয়ার কারণে এক হাতে অপারেট করা কিছুটা হলেও কষ্টসাধ্য ছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 20:9। এর ডিসপ্লেটা ছিল বেশ কালারফুল, এটি বেশ ভিভিড কালার শো করছিল। এছাড়াও এর ব্ল্যাক লেভেলটা অনেক বেশি ডিপ ছিল, যার ফলে ডিসপ্লে থেকে আমার মনে হয়নি যে এটা এই বাজারে কোনো স্মার্টফোন। আমি ডিজাইন সেকশনের ডিসপ্লে নিয়ে যে কমপ্লেন করেছিলাম কিছুদিন ব্যবহার করতে গিয়ে, ডিসপ্লেটা এতটাই ভালো লেগেছে যে আমার কাছে এই ইউ শেপ নচের বিষয়টা আসলে মাথায় আসেনি। এক কথায় বলতে পারি ডিসপ্লেটা ছিল সুপার। এই ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি। ফুল সানরাইজে অপারেট করতে গিয়েও আমি খুব একটা প্রবলেম ফেস করিনি। প্রখর আলোতে ফোনটাকে অপারেট করতে পারছিলাম বেশ ভালোভাবে। সো এটা নিয়েও আশা করি কারো কোনো প্রকার কমপ্লেন থাকবে না। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G52 MC2। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই বাজেটে আর একটু বেটার চিপসেট প্রোভাইড করা উচিত ছিল। আমি হয়তো সেটাই ভেবেছিলাম, বাট এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড চিপসেটের প্রাইজের ঊর্ধ্বগতির কারণে এই চিপসেটটা এই বাজেটের মধ্যে আমি পারফেক্টলি ধরে নিতে পারি। এর পারফরমেন্স কেমন মোটামুটি অনেকেই হয়তো অলরেডি জেনে গেছেন, তারপরে বলছি এতে যথেষ্ট স্টেবল পারফরমেন্স পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম বেশ ফাস্ট ছিল। এর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও বাজেট হিসাবে যথেষ্ট ভালোই পেয়েছি। এদিকে আমরা পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। পাবজি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। তবে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করতে গিয়ে মাঝে মাঝে লেগ বা ফ্রেম ডোমজনিত ইস্যু খুঁজে পেয়েছি। তবে এক্ষেত্রে ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্রায় 1 ঘন্টা লেগ ফ্রিভাবে প্লে করেছি। এই লম্বা সময় ধরে গেম প্লে করার সময় হিটিং ইস্যু ছিল, বাট এখানে এক্সেসিভ তেমন কিছু না, অ্যাজ ইউজুয়ালি বলতে পারি।
পাবজি ছাড়াও কিন্তু আমি এতে কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো গেমও প্লে করেছি। এর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ফোনটি রান করছে XOS ভার্সন 10.0-তে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। এর ইউআই বেশ স্মুথ ছিল। ট্রানজ্যাকশন বা অ্যানিমেশনে কোনো প্রকার লেগ বা হিকআপ জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি। বেশ স্মুথই চলছিল সব কিছু। তবে এতে বেশ কিছু ব্লুটুথ রয়েছে, যেগুলো ম্যাক্সিমামে আপনি চাইলে আনইনস্টল করতে পারেন। ফোনটিতে 6GB র্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল র্যাম থাকছে 5GB। সো সব মিলিয়ে 11GB র্যাম ব্যবহার করা হয়েছে। এর র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে আমি হেভি অ্যাপস 8 থেকে 10টা একসাথে রেখেও সোয়াপ করে করে বেশ ভালোভাবেই অপারেট করতে পারছিলাম। এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি QVGA ক্যামেরা। আমি বুঝলাম না যে এই QVGA ক্যামেরা আসলে কাজটা কি। আমার মনে হয় যে এটি সংখ্যা বাড়ানো ছাড়া আসলে তেমন কিছুই না। বাই দ্য ওয়ে, ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ছবির কালারগুলো ভোস্টেড হওয়াতে ছবিগুলো বেশ আইকেচি লাগছিল, যা সোশ্যাল মিডিয়া প্রেমীরা কোনো প্রকার এডিট ছাড়াই সরাসরি আপলোড করতে পারেন। সারপ্রাইজিংলি ফোনটির ডাইনামিক রেঞ্জ অসাধারণ ছিল, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। ছবিতে শার্পনেস ঠিকঠাক থাকলেও ডিটেলসের পরিমাণটা আমার কাছে কম্পারেটিভলি কিছুটা কম মনে হয়েছে। রাতের বেলায় ভালো আলো থাকলে বেটার ছবি পাবেন, এটা নিশ্চিত করেই বলতে পারি। সারপ্রাইজিংলি এই ফোনের নাইট মোডের ছবিগুলো বেশ ভালো লেগেছে, তবে নাইট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড। পোর্ট্রেট মোডের ছবিগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক ছিল, আর ফেস কিছুটা স্মুথ করে দেয়। পোর্ট্রেট মোডের ছবিগুলো আগের চেয়ে একটু বেশি স্যাচুরেটেড, যার ফলে সোশ্যাল মিডিয়া প্রেমীরা এই ছবিগুলো আর একটু বেশি পছন্দ করবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকে বেশ ভালো আউটপুট পেয়েছি। ছবিগুলো অলমোস্ট ন্যাচারালি থাকে, আর সেলফিতে লো লাইটের ছবিগুলো আমার কাছে দারুণ লেগেছে। এক কথায় সেলফি ক্যামেরার ছবিগুলো যে কাউকে আকৃষ্ট করতে পারবে খুব সহজেই। ইনফিনিক্স নোট 12-এ সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি বেশ ভালো ছিল, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে আমি হেভি ইউজ করে প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে চার্জিং টাইম সম্পর্কে আমি আপনাদেরকে স্পষ্ট করে তেমন কিছু বলতে পারছি না, যেহেতু আমরা কোন প্রকার চার্জার পাইনি। তবে আশা করছি 1 ঘন্টার আশেপাশেই এই ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিকে বেশ কিছুদিন যাবৎ আমি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে ব্যবহার করছি। যেহেতু প্রাইমারি ডিভাইস হিসাবে ব্যবহার করছি, সো এতে আমার কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং সব কিছু খুব ভালোভাবেই টেস্ট করেছি। কোথাও কোনো প্রকার প্রবলেম আমি খুঁজে পাইনি। ভিউয়ার্স, এই হচ্ছে ইনফিনিক্স নোট 12 G88 নিয়ে আমার ফুল অবজারভেশন। এবারে ফোনটির কিছু উইক পয়েন্ট নিয়ে কথা বলি। শুরুতে আমি বলবো যে এখানে এই বাজেটের মধ্যে মিনিমাম একটি আল্ট্রা ওয়াইড সেন্সর প্রোভাইড করা উচিত ছিল, এবং ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। সেই সাথে এই যে ইউ শেপ নচ দেওয়া হয়েছে, এটি এই বাজেটে অবশ্যই এটা অপসারণ করা উচিত ছিল। এখানে একটা পাঞ্চ হোল দেওয়া উচিত ছিল। সো এই তিনটা বিষয় আমার কাছে এই ফোনের উইক পয়েন্ট বলে মনে হয়েছে। আর স্ট্রং পয়েন্টের মধ্যে বলতে গেলে এই ফোনের যে ডিজাইন, সেটা এই বাজেটের মধ্যে অসাধারণ করেছে। যে কেউ চোখ বুঝে পছন্দ করবে এটা নিশ্চিত করে বলতে পারি। দেন এই ফোনটির যে ডিসপ্লে রয়েছে, সেটাও কিন্তু চোখ দাদানো ডিসপ্লে, মানে বেশ কালারফুল অ্যান্ড প্রিভিড একটা ডিসপ্লে রয়েছে। এরপরে ফোনটিতে ভালো মানের একটা চিপসেটও কিন্তু দেওয়া হয়েছে। তারপর যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে এইটাও কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্টই ভালো করেছে। এবং ব্যাটারি এবং চার্জার যেটা রয়েছে, সেটাও কিন্তু আপ টু দ্য মার্ক। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো সব মিলিয়ে আমি যদি বলি যে এই ফোনটি আসলে এই বাজেটে কেনা ঠিক হবে কিনা, তাহলে আমি বলবো যে এই ফোনটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, তার থেকে যদি কিছুটা কমানো যেত, এই ফোনের প্রাইস যদি 16.5 থেকে 17 মধ্যে হতো, তাহলে কিন্তু এটা অনায়াসে সাজেস্ট করা যেত, বা এই ফোনটাকে ইজিলি আমি বলতে পারতাম যে কাউকে। তারপরে বলছি, ওভারঅল এই ফোনটা থেকে যে পারফরমেন্স পাওয়া গেছে, তো সেই হিসাব করে এই ফোনটাকে আপনারা কিনতে পারেন। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।